ভাই জুলিয়ান আলভারেজ বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে সিচুয়েশনটা, এটা আমার কাছে লিটারালি বাংলা সিনেমা মনে হইতেছে। বাংলা সিনেমাতে থাকে না, এক গরিব ঘরের ছেলে সে এক বড়লোক ঘরের মেয়ের প্রেমে পড়ে, কিন্তু যখনই তারা বিয়ে করতে যাবে বাধা হয়ে দাঁড়ায় মেয়ের বাবা চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব বলে দেয় যে আমি কোনোভাবে আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব না। এক্স্যাক্টলি সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার। বার্সেলোনা জুলিয়ান আলভারেজ দুইজনই চাচ্ছে এই ডিলটা হোক, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ চৌধুরী সাহেবের রূপে এসে বলতেছে এই ডিলটা হবে না। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অ্যাটলেটিকো মাদ্রিদ যে কাজটা করতেছে এটা লিটারালি ফাত্রামি ছাড়া আর কিচ্ছু না। আপনি এখন আমাকে কাউন্টার কোশ্চেন করতে পারেন যে ভাই এখানে আপনি ফাত্রামির কি দেখছেন? ফাত্রামির কারণ একটাই, যে তারা বলছে যে তারা বার্সেলোনার কাছে কোনোভাবেই সেল দিবে না। তারা হচ্ছে মানে জুলিয়ান আলভারেজ ইজ নট ফর সেল। বাট নট ফর সেল বলার পর কিছু কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী তারা আর্সেনালের 100 মিলিয়ন বিড অ্যাকসেপ্ট করার জন্য রাজি আছে। মানে বার্সেলোনা 120 নাকি 30 মিলিয়ন একটা বিট পাঠাইছে, আমি যদি ভুল না করে থাকি। সেই বিটটা রিজেক্ট করে তারা আর্সেনালের 100 মিলিয়ন বিটটা তারা একসেপ্ট করতে রাজি আছে। তাহলে আপনি বুঝে দেখেন যে তারা ডিরেক্ট কি নিয়ে সমস্যা করতেছে। এখন আপনি আমাকে কোশ্চেন করতেই পারেন যে ভাই ডিরেক্ট রাইভালের কাছে সেল করবেন, এটা তো সমস্যা না, আপনি কখনোই চাইবেন না আপনার রাইভাল শক্তিশালী হোক। এখন এখানে আপনার কাছে কোশ্চেন হলো, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এর আগে কি বিজনেস করে নাই? রিসেন্ট এক্সাম্পল, টপ এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, গ্রিজম্যান। সে তো অ্যাটলেটিকো মাদ্রিদ থেকেই বার্সেলোনাতে আসছে এবং বার্সেলোনা থেকে পরবর্তীতে অ্যাটলেটিকো মাদ্রিদে গেছে। তাহলে এর আগে যদি আপনার বিজনেস করতে সমস্যা না হয়, এখন কেন সমস্যা? আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে খুব একটা টেনশন করি না। আমি ভাবছিলাম যে বার্সেলোনা ট্রান্সফার উইন্ডো নিয়ে আমি খুব একটা ভিডিও বানাবো না, কারণ আমার ইচ্ছা নাই। বার্সেলোনা ট্রান্সফার উইন্ডো রীতিমতো আমার জন্য হতাশাজনক এবং আমি একজন নিপীড়িত বার্সেলোনা ফ্যান। সো ওই জায়গাটা থেকে আপনি আমার ইমোশনটা বুঝতেছেন যে আমি কেন বার্সেলোনাকে নিয়ে কথা বলতাম না। অনেকে আমাকে বলতেন যে আপনি একজন কুলের, সো আপনি কেন বার্সেলোনাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন না। আমি জাস্ট ফ্রাস্ট্রেট হয়ে যাই। বাট বার্সেলোনা ট্রান্সফার উইন্ডো শেষ করুক, আরও কিছু প্লেয়ার আসুক, তারপর আমি প্রপার অ্যানালাইসিস করে বলবো যে কেন বার্সেলোনা এই প্লেয়ারটাকে সাইন করছে। মানে আমি আমার মতো করে আমার স্টাইলে কথা বলা ট্রাই করবো। বাট এখন কোশ্চেনটা হচ্ছে, জুলিয়ান আলভারেজ যদি বার্সেলোনায় না আসে তাহলে হোয়াটস নেক্সট? এরপরে কি? এরপরে অপশন দুইটা। এক, আলভারেজ যদি না আসে এরপর যে রিপ্লেসমেন্টগুলো থাকতে পারে, প্রপার সলিউশন, প্রপার অপশন যেগুলো আছে সেগুলোর দিকে আমরা যাইতে হবে। দুই, আলভারেজকে ছাড়াই বা কোনো একটা স্ট্রাইকারকে কেনা ছাড়াই আমাদের যে গেম প্ল্যান সেটা আমাদেরকে সাজাতে হবে। প্রথমে আসি পসিবল অপশন কারা কারা আছে। রিসেন্ট টাইমে আমরা অনেকজনের রুমরি শুনতেছি, বাট আমার কাছে মনে হয় যে 4 জন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম 4 জন আছে যারা বার্সেলোনার এই সলিউশনটা দেওয়ার মতো, মানে স্ট্রাইকার পজিশনের সলিউশন হিসেবে আসতে পারে। নাম্বার 1 ভিক্টর ওসিম্যান, নাম্বার 2 ব্লাহোভিচ, নাম্বার 3 মিকেল ওয়েরজাবাল, নাম্বার 4 কুরুপি, বর্নমাউথের প্লেয়ার কুরুপি। এই 4 জন হতে পারে। এখন আসেন কেন আমি এই 4 জনকে সাইন করানোর বিরুদ্ধে আছি। ভিক্টর ওসিম্যানকে নিয়ে কথা বলি। বার্সেলোনার এখন যে সিচুয়েশনটা, আমাদের লেভানডস্কি চলে গেছে, ফেরান তোরেসের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট নেগোসিয়েশনের সমস্যা হইতেছে। এই সমস্যাটার মানে এই যে সমস্যা আমরা পড়ছি, এই সমস্যাটার প্রপার ইউটিলাইজেশন করার জন্য প্রত্যেকটা ক্লাব বসে আছে, এই জিনিসটার ফায়দা তোলার জন্য সবাই বসে আছে। এবং যে মাত্র জুলিয়ান আলভারেজের বিটটা রিজেক্ট হয়েছে, প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা স্ট্রাইকারের দাম যখনই বার্সেলোনা যাবে তখনই বাড়াই ফেলবে, এটাই স্বাভাবিক। এবং গালাতাসারাই 140 মিলিয়ন, ভিক্টর ওসিম্যানের জন্য 140 মিলিয়ন বিড এক্সপেক্ট করতেছে। তাহলে বুঝে দেখেন, এখন আপনাকে আমি কোশ্চেন করি, আপনি কি মনে করেন যে ভিক্টর ওসিম্যান 140 মিলিয়ন পাওয়ার মতো একটা প্লেয়ার? আমি জানি ভাই এখনকার এই ইনফ্লেটেড মার্কেটে যেখানে টোনালি 100 মিলিয়নে যাচ্ছে, ইলিয়ট অ্যান্ডারসন 116 মিলিয়নে, তারপর হচ্ছে মর্গান রজার্স 117 মিলিয়নে যাচ্ছে, সেই জায়গাটাতে ভিক্টর ওসিম্যান 140 চাইলে কি বেশি যাচ্ছে কিনা? বাট আপনি বলেন, আসলে কি ভিক্টর ওসিম্যান 140 মিলিয়নের একজন স্ট্রাইকার? আই ডোন্ট থিঙ্ক সো। এই জন্য শুরুতেই যে দাম এবং তার যে স্যালারি, অবশ্যই তার স্যালারিটা অনেক হাই হবে। এবং বার্সেলোনা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে পরিমাণ বিপদের মধ্যে আছে, আমাদের টার স্টেগেন যাচ্ছে না, আরাহো যাচ্ছে না, এসব প্লেয়ারগুলোকে কিন্তু আমরা ছাঁটাই করতে পারতেছি না। সো স্যালারি ক্যাপের যে একটা ঝামেলা, যদি আমরা 1:1 চলে আসছি, বাট ওই প্রবলেমটা থাকবে। সো এই জন্য আমার ভিক্টর ওসিম্যানকে একদমই পছন্দ না, প্লেয়ার হিসেবে পছন্দ, বাট বার্সেলোনার ট্রান্সফার হিসেবে আমার ওই জায়গাটাতে আমি জমতেছে না, লিটারালি জমতেছে না। সো ভিক্টর ওসিম্যান আমার মতে বাদ। নাম্বার 2 ব্লাহোভিচকে নিয়ে একটু পরে কথা বলি। এর আগে কথা বলে নিয়ে হচ্ছে কাকে নিয়ে জানি কথা বলবো। আচ্ছা, ব্লাহোভিচকে নিয়ে কথা বলি। ব্লাহোভিচ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সে ফ্রি এজেন্ট হিসেবে আসে, আমি যদি ভুল না করে থাকি, বাট তার স্যালারিটা অনেক বেশি এবং সে একটা সাইনিং বোনাসও চায়। সো সাইনিং বোনাস, স্যালারি সব কিছু মিলায়, তার যে 3-4 বছরের কন্ট্রাক্ট সবগুলো মিলায় ধরলে ভাই অনেক টাকা। এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সে ইনকনসিস্টেন্ট, লিটারালি সে ইনকনসিস্টেন্টই। এখন দেখেন আমাদের কাছেও কিন্তু একটা স্ট্রাইকার আছে, কে আছে? ফেরান তোরেস। এখন ফেরান তোরেস কি গোল করে না? করে। ব্লাহোভিচও গোল করে। বাট ফেরান তোরেসকে আপনি দেখতে পারেন না কেন? কারণ সে ক্রুশাল মোমেন্টে গোল করতে পারে না এবং সে ইনকনসিস্টেন্ট।
এক্স্যাক্টলি ব্লাহোভিচও সেম পজিশনে ভাই। ব্লাহোভিচের স্ট্যাটগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে ভাই এটা তো ভালো প্লেয়ারকে কেন আনা হচ্ছে না, টাকা কম, ফ্রি এজেন্ট বা টাকা লাগলো, আমার ওইরকম একভাবে ক্লিয়ার না ভাই, খুব একটা মানে বার্সেলোনা ট্রান্সফার নিয়ে আমি খুব একটা ইয়ে করি না। বাট ঝামেলাটা হচ্ছে গিয়ে, বাট তার একটা সাইনিং বোনাস আছে, তার একটা ইয়ে আছে, এর উপর সে ইনকনসিস্টেন্ট। এখন এক টিমে একটা ফেরান তোরেসরে ভাই সহ্য করতে আমাদের জান বেরো যাচ্ছে, সেই জায়গাটাতে দুইটা ফেরান তোরেস আসলে কেমন লাগবে সেটা আপনি বুঝতেছেন, এবং এক্স্যাক্টলি দুইজন ফেরান তোরেসি ভাই। সো ব্লাউবিচে আমার মতে নট এ আইডিয়াল অপশন। যদি ফেরান তোরেস চলে যায় এবং জুলিয়ান আলভারেজ আসে, তাহলে ব্লাউবিচকে আনা আমার মতো কোনো একটা সমস্যা না, কারণ প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা টুর্নামেন্ট যখনই আপনি কোনো একটা টিম ইউসিএল জিততে যাবে তখন তাদের স্কোয়াড ডেপটা অনেক বেশি ম্যাটার করে, এবং ব্লাউবিচ যদি একটা স্কোয়াড ডেপ বাড়ানোর জন্য আসে, যেমন আদিয়ামি আসছে, যেমন গর্ডন আসছে, আমার মতো খুব একটা সমস্যা হবে না। সো এটা তো গেল। নাম্বার 3, এলি কুরুপি জুনিয়র বা জুনিয়র কুরুপি যেই বলেন, এলি কুরুপি জুনিয়র বা মানে যেটাই হোক, কুরুপির কথা বলতেছি আর কি, বোর্নমাউথের এই প্লেয়ার। বাট এই প্লেয়ারের জন্য বোর্নমাউথ 100 মিলিয়ন মানে ওরা চাচ্ছে 100 মিলিয়নের মতো চাচ্ছে, যেটা আমার মতো খুব একটা বেশি না। যেরকম ভাবে বললাম যে যেরকম ইনফ্লেটেড মার্কেট চলতেছে, একটা 20 বছরের স্ট্রাইকারের জন্য 100 মিলিয়ন কোনো প্রকারই সমস্যা না। বাট ঝামেলা হইলো তার বয়স মাত্র 20 বছর। ইয়েস, তার বয়স মাত্র 20 বছর, এবং 20 বছরের প্লেয়ারের পিছিয়ে 100 মিলিয়ন খরচ করাটা আমার কাছে কোনো প্রকার সমস্যা না। বাট সমস্যা হইলো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বার্সেলোনার কি দরকার? একজন ম্যাচিওর, প্রুভেন, এবং মানে ধরেন যে অলরেডি দেখাই দিচ্ছে যে সে খেলতে পারে, মানে প্রুভেনের কথা বলতেছি, একটা প্লেয়ার যে দলের স্ট্রাইকিং পজিশন বা অ্যাটাকিং পজিশনে লিড দিতে পারবে। আপনার লামিন ইয়ামাল বলেন, গর্ডন বলেন, রাফিনা বলেন, সবাই চান্স ক্রিয়েট করবে, বাট সেই চান্সেসগুলো বাড়ি করার মতো প্লেয়ার তো হইতে হবে। এটার কি বলে, কুরুপির পটেনশিয়াল ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো প্রকার সন্দেহ নাই, বাট তার বয়স মাত্র 20 বছর, তার এক্সপিরিয়েন্সের অভাব আছে। সো এখন এই একটা সময়ে এসে যখন আমাদের অ্যাকচুয়াল লেভানডস্কি রিপ্লেসমেন্ট লাগবে, তখন আমার মনে হয় না যে 20 বছরের কুরুপির উপর আমরা ওই ভরসাটা করতে পারবো। এখন দেখেন, কুরুপির রিপ্লেসমেন্ট হিসেবে আমি কিন্তু একটা প্লেয়ারের নাম সামনে বলবো, যেটা আপনারা বুঝতে পারবেন। সো এই জন্য কুরুপিকে আমি খুব একটা চাচ্ছি না, বাট বার্সেলোনা তার উপর নজর রাখছে এবং হয়তো হইলেও হয়ে যেতে পারে, বাট আমি এই জিনিসটা সাপোর্ট করতেছি না। খুবই ভালো আসলে খুবই ভালো ফিউচারের জন্য, বাট প্রেজেন্ট টাইমে ইউসিএল বা এরকম কোনো টুর্নামেন্ট আমার মনে হয় না যে খুব একটা ভালো পারফর্ম করতে পারবে। এবং 4 নম্বরে আছে মিকেল ওয়েরজাবাল আসলে সত্যি কথা বলতে আমি খুশি হব, বাট তার বয়স এবং তার ট্রান্সফার ফি 60-70 মিলিয়ন এক্সপেক্ট করবে রিয়াল সোসিয়েদাদ। সো ওই জায়গাটাতে আমার মনে হয় না যে খুব একটাই হবে, বাট এই 4টা অপশনের মধ্যে আমার কাছে মনে হয় যে মিকেল ওয়েরজাবাল আসলেই প্রপারলি ভালো হবে, কারণ তার খেলা এবং জুনিয়র আলভারেজের খেলা মোটামুটি আমার কাছে সিমিলারই লাগে। দুইজন একটু ডিপ ডাউনে আসে। বার্সেলোনার যে হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্স, এখানে কিন্তু আপনাকে অফ দ্য বলে প্রচুর নিচে আসতে হবে, প্রচুর বল ক্যারি করে উপরের দিকে নিয়ে যেতে হবে, এবং আপনার কিন্তু দুই দিক থেকে সাপোর্টও করতে হবে। সো ওই জায়গাটাতে ওয়েরজাবাল ইজ দ্য আলটিমেট অপশন, যাকে আমার ভালো লাগতেছে, বাট আই ডোন্ট নো ওর প্রতি হয়তো আসলে খুব একটা ইন্টারেস্ট দেখাবে না। সো এটা তো গেলো অপশনগুলোর প্রতি আমরা কথাবার্তা বলা। এবার আসি কোনো প্রকার স্ট্রাইকার না কিনে কিভাবে আমরা করতে পারবো। স্ট্রাইকার না কিনলে অবশ্যই ফেরান তোরেসের সাথে কন্ট্রাক্ট নেগোসিয়েশন করতে হবে, কারণ যাই হোক, টাটা বেরকা হোক, তবু আমার তো ভাই। সো ওই জায়গাটাতে ফেরান তোরেসের সাথে কন্ট্রাক্ট নেগোসিয়েশনে যাইতে হবে এবং তার সাথে কন্ট্রাক্টটা করে তাকে রাখতে হবে। তার যেহেতু আর 1 বছর বাকি আছে এবং তার পিএইচডির সাথে খুব ভালো রকমের কন্ট্রাক্ট আমরা শুনতেছি, তার সম্পর্কটা শুনতেছি ভাই। এখন সে আবার অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের সাথে আবার হ্যাং আউট করতেছে। সো ওই জায়গাটা থেকে কিছু একটা হইতে পারে, বাট আমার কথা হচ্ছে তার কন্ট্রাক্টটা রিনিউ করতে হবে। প্লাস বি টিম থেকে হামজা আব্দুল করিম সহ আরো কয়েকজন স্ট্রাইকারের নাম আমরা শুনতেছি যারা খুব ভালো পারফর্ম করতেছে, তাদেরকে প্রমোট করে নিয়ে আসতে হবে ফর দ্য ব্যাকআপ। এখন দেখেন, ফেরান তোরেস অ্যাজ এ প্রাইমারি স্ট্রাইকার আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো কিছু হবে, বাট চালায় নেওয়ার মতো। এছাড়াও গড়নও কিন্তু স্ট্রাইকিং পজিশনে খেলতে পারে, আদিয়ামেও কিন্তু মাঝে মাঝে স্ট্রাইকিং পজিশনে খেলতে পারে, বাট আদিয়ামের হাইট কম এবং গড়নের হচ্ছে ফিনিশিং একটু ঝামেলা আছে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় না যে মানে খুব একটা ভালো হবে। আমি বলতেছি না যে এই টিমটা খুব একটা ভালো হবে, বাট এখন যখন আমার কাছে খুব মার্কেটে ভালো অপশন দেখতেছি না, আপনি আমাকে বলেন যে 4 জনের নাম আমি বলছি, তারা কি অ্যাকচুয়াল আইডিয়াল রিপ্লেসমেন্ট অফ লেভানডস্কি? আমার কাছে তো মনে হয় না। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে তাকে ছাড়াও যদি করে, আই গেস লা লিগাটা আমরা জিতবো, বাট ইউসিএল এবারও মারা খাইতে পারি, বোঝা যাচ্ছে না। বাট একটা জিনিস আমার মনে হয় যে এই সপ্তাহে হইতে পারে, যেহেতু ফেরান তোরেস অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের সাথে খুব ভালো রকমের হ্যাং আউট করতেছে এবং কিছু কিছু জার্নালিস্ট আছে তারা কিন্তু হিন্ট দিচ্ছে যে এই সপ্তাহে কিছু একটা হইতে পারে। সো আপনি এক্সপেক্ট করতে পারেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে জুলিয়ান আলভারেজ, ফেরান তোরেস, এখানে একটা সোয়াপ ডিল হবে, প্লাস কিছু টাকার অ্যামাউন্ট থাকবে। সো এই জিনিসটা হইলেও খুব একটা অবাক হওয়ার মতো কিছু হবে না ভাই আমার, কারণ মাথেও আলমেনি যে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর, সে কিন্তু ফেরান তোরেসকে খুব পছন্দ করে এবং রিসেন্ট টাইমে যেভাবে বার্সেলোনার প্লেয়ারদের ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের সাথে ফেরান তোরেস বেশি বেশি হ্যাং আউট করতেছে, এবং ফেরান তোরেস নাকি আমাদের সাথে খুব একটা হ্যাপি না। আমি তো চাই হ্যাপি না হোক, চলে যাক ভাই, ও চলে যাক, ওর জায়গাটাতে আলভারেজ আসুক, বাট নো নোজ
কি হবে না হবে। সো এটা তো গেল হচ্ছে আলভারেজ না আসলে কি হবে না হবে। আপনার কি মনে হয় আমার কথার সাথে আপনি এগ্রি করেন নাকি না? আপনার মতে আলভারেজ যদি না আসে বার্সেলোনার কাকে সাইন করা উচিত সেটা কমেন্ট করে জানাতে পারেন। বার্সেলোনার ট্রান্সফার উইন্ডো শেষ হলে আমি কিন্তু তখন প্রপারলি ভিডিও বানাবো, এবং আমাদের কিন্তু স্ট্রাইকিং পজিশন বাদ দিলে একজন সেন্টার ব্যাক দরকার আছে। সো সেই জায়গাটা তো লাপোর্তের নাম শুনতেছি, কুতিরোমের কথা শুনতেছি, এবং আজকে নাকি ইয়ামাল পোরোকে যাচ্ছে, পেদ্রো পোরোকে যাচ্ছে। দেখা যাক, বার্সেলোনার ট্রান্সফার উইন্ডো খুবই আনসার্টেন, আনপ্রেডিক্টেবল, কি হয় না হয় কিচ্ছু জানি না। দেখা যাক ভাই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।